নমস্কার, আমি রীতি। গল্পকথক রীতির শর্ট স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবার চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে আপনাদের কাছে। আশা করি আজকের গল্পটিও আপনাদের অন্যান্য দিনের মতন ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। যারা নতুন এসেছেন, গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি আজকের গল্প। শুরু করছি আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা স্বর। সন্ধ্যার পর গা ধুয়ে এসে পরিষ্কার এক প্রস্থ শাড়ি ব্লাউজ বার করার জন্য বড় ট্রাঙ্কটা খুলেছিলেন বিমলা দেবী। কিন্তু শাড়ি ব্লাউজের বদলে কোণের দিকে গোঁজা পেট মোটা শৌখিন পাউডারের কৌটোটাই তার আগে চোখে পড়ল। মুখভাব অপ্রসন্ন হলো একটু। হাত বাড়িয়ে সেটা টেনে নিয়ে ঢাকনাটা খুলে ফেললেন। পাউডার নয়, এক তাড়া নোট। ঘরে কেউ নেই। মেয়ে পাশের ঘরে তারস্বরে কোন এক খ্যাপা সুলতানের নতুন টাকা বানানোর পাগলামির বিবরণ মুখস্থ করছে। কৌটো রেখে উঠে ঘরের পর্দাটা ভালো করে টেনে দিয়ে এলেন বিমলা দেবী। তারপর পা ছড়িয়ে কৌটো থেকে নোটের গোছা বার করে গুনতে বসলেন। কত আছে জানেন? অনেকবার গোনা হয়ে গেছে। ঠিক 2 মাস আগে পুরোপুরি 600 হয়েছিল। এই 2 মাসের মধ্যে আর একটাও বাড়েনি। এই জন্যই কৌটোটা চোখে পড়ার সঙ্গে সঙ্গে মেজাজ অপ্রসন্ন। মাসে অন্তত 2-1টা করে নোট বাড়ার কথা, সেই রকমই প্ল্যান ছিল সুশোভনবাবুর সঙ্গে। কিন্তু বাড়বে কি করে? ভালো মানুষই করেই গেল যে। বেশ একটি একটি করে গুনছেন বিমলা দেবী। নতুন করকরে নোট সবকটাই। একটার বদলে 2টো চলে যাওয়ার সম্ভাবনা কম। সুশোভনবাবু পুরনো নোট দিলেও চেষ্টা চরিত্র করে বদলে নতুন করে রাখেন বিমলা দেবী। এই টাকার বিনিময়ে গয়না আসবে বলেই বোধহয়। নিজের মেয়ের নয়। এই কৌটোর নোট পুরনো হলে ভিতরটা কেমন খুঁত খুঁত করে বিমলা দেবীর। গয়নার সোনার রংটাই যেন কালচে মনে হয়। বেশ ধীরে সুস্থে গোনেন। কিছু তাড়া নেই, গুনতে ভালোই লাগে। এক আধবার গোনা থামিয়ে নাকের কাছে ধরেন। নতুন নোটের এক ধরনের ম্যাটম্যাটে গন্ধ, মন্দ লাগে না। কবে যে শেষ পর্যন্ত 700 টাকা হবে কে জানে। এভাবে রাখলেই হয়েছে আর কি। 2 মাসের মধ্যে এক কপর্দকও দেবার নাম নেই। গত মাসে বলেছে সামনের মাসে পুড়িয়ে দেবে। আজ বাদে কাল সেই সামনের মাসও কাবার। পুড়িয়ে দেওয়া দূরে থাক, এ মাসেও শূন্য। দেবে কোত্থেকে? ভালো মানুষ যে। ঠান্ডা মাথায় তবিলের হিসেবটা যদি আর একটু তলিয়ে দেখতেন তাহলে ক্ষোভের এতটা কারণ থাকতো না বিমলা দেবীর। প্ল্যানটা হয়েছিল এই 1 বছর ছাড়িয়ে মাস 13 আগে। মেয়ে তখন 11 পেরিয়ে 12-এ পা দিয়েছে। একরতি সোনা নেই গায়ে। বিমলা দেবী শখেদে স্বামীকে বলেছিলেন, মাসে অন্তত 10-20টা করে টাকা ধার দিলেও তো কোনোদিন কিছু হয়ে উঠতে পারে, নাকি এভাবেই সারা জীবন থাকবে মেয়েটা। একটা মাত্র মেয়ে, আদরের কম নয় সুশোভনবাবুর। কিন্তু একটিমাত্র মেয়ের কথা না ভেবে একটিমাত্র স্ত্রীর মেঘভার তরল করে আনার জন্যই তাড়াতাড়ি জবাব দিয়েছেন, কই কখনো তো বলনি। আচ্ছা দেবক্ষণ এবার থেকে মাসে 10-20টা করে টাকা ওর নামে তুলে রেখো। অতঃপর খবরের কাগজে সোনার দর দেখে নিয়ে মোটামুটি একটা হিসেব কষে নিয়েছেন বিমলা দেবী। 2 হাতের 2 গাছা পোক্ত বালা, গলার 1 ছড়া হাড় আর কানের 1 জোড়া দুল। 700 টাকার ধাক্কা। কত দিনে জমতে পারে এই টাকাটা? কষ্ট করে আর সেই হিসেবটা করলেন না। ফলে এই 2 মাস টাকা না পেয়েই মেজাজ বিগড়েছে। আর মনে হচ্ছে কতকাল ধরে যেন চেষ্টাই করে আসছেন তিনি। নির্ধারিত অঙ্কটিতে কিছুতেই আর পৌঁছানো যাচ্ছে না। এই অসহিষ্ণুতার অবশ্য কারণও আছে একটু। সোনার দাম ক্রমশই বাড়ছে। টাকার অঙ্কটা না বাড়িয়ে মনে মনে সোনার মাপটা একটু একটু কমিয়েছেন বিমলা দেবী। কিন্তু কত আর কমানো যায় তাই বলে? সোনার দাম তো চড়ছেই বাজারের মাছ তরকারির মতো। অথচ ফেলে দিলেই পারে বাকি 100টা টাকা। যখন খুশি দিতে পারে, অন্তত সেরকমই বিশ্বাস বিমলা দেবীর। মাসিক সাপ্তাহিকগুলোয় 1 মাস 3টে গল্প বেশি লিখলে 100 টাকার বেশি আসে। কিন্তু যে চেয়ে আবার লেখা দেবে, সেই বেলায় কত মান। বরং বিনে পয়সায় কেউ লেখা চাইতে এলে ভালো মানুষ সেজে আদর করে দিয়ে দেবে।
বাড়ির ব্যাপারেই শুধু ডাইনে আনতে বাঁয়ে কুলোয় না, নইলে ভালো মানুষের কোন ব্যাপারটা আটকাচ্ছে? সেও ছোটোখাটো ব্যাপার নয়, রীতিমতন একটা বড়লোকি কাণ্ডকারখানার জেরও দিব্যি নির্বিকার চিত্তে নিজের কাঁধে তুলে নিচ্ছে। তখন যেন আকাশ ফুঁড়ে টাকা আসে। সেজ ভাসুরের সেই জমি কেনার ঘাটা এতদিনেও তো শুকোয়নি বিমলা দেবীর। বাড়ির কাছেই 5 কাটা মতো একটা জমি ভারী পছন্দ ছিল সেজ ভাসুরের। একদিন বায়নাপত্র করে ফিরলেন একেবারেই, তারপর টাকা সংগ্রহে মন দিলেন। বিমলা দেবীর মনে মনে বিশ্বাস টাকা সংগ্রহের চেষ্টাটা লোক দেখানো, আসলে টাকা মজুতি ছিল, নইলে 1000 টাকা আগাম দিয়ে কেউ বায়নাপত্র করে আসে? গোল বাঁধল জমি কেনার সময়। পাকাপাকি মাপ যোগ করে দেখা গেল জমি 5 কাঠা নয়, 5.5 কাঠা। জমির মালিক মুখে বলেছিলেন 5 কাঠা খানেক হবে। বায়না করা হয়েছিল গোটা প্লটটা ধরি। এখন আধ কাঠা বেশি মানে তো 1,500 টাকা বেশি। কিন্তু এদিকে এমন অবস্থা, তখন যেন 1.5 টাকাও আর টানলে বাড়ে না। সেজ ভাসুরের আহার নিদ্রা ঘুচল, সেজগিন্নির মুখ অন্ধকার। শেষে এই ভালো মানুষ দেওরেরই শরণাপন্ন হলেন তিনি। কাঁদো কাঁদো মুখ, কি হবে ঠাকুরপো, বায়নার 1000 টাকায় যে জলে গেল। শুনে কতক্ষণ আর ভেবেছিল ভালো মানুষটি? 1 ঘন্টাও নয় বোধহয়। গায়ে জামা গুলিয়ে চুপচাপ বেরিয়ে গেছে। ফিরেছেও ঘণ্টাখানেকের মধ্যেই। একটা 800 টাকার আর একটা 700 টাকার চেক ভাইয়ের হাতে দিয়ে তারপর ঘরে ঢুকেছে। 2 জায়গায় 2খানা উপন্যাস লিখে দেবার বায়না নিয়ে ভাইয়ের বায়নার টাকা বাঁচিয়েছে। সেজগিন্নির মুখে হাসি আর ধরে না। অকৃপণ কণ্ঠে তিনি ঘোষণা করেছেন, অনেক পুণ্যে এমন আপনজন মেলে। সেই জমিতে সেজ ভাসুরের 1 তলা উঠেছে কোনো রকমে। এই বছর সেই কোনো রকমেই তার ওপর 2 তলা উঠেছে। আবার শুনছে কোনো রকমে 3 তলাটা তুলে ফেলতে পারলে 1 তলাটা ভাড়া দিয়ে নিশ্চিন্ত হয়ে সব ধার দেনা শোধ করার দিকে মন দিতে পারেন তারা। দেনায় দেনায় নাকি মাথার চুল শুদ্ধ বিক্রি। বাড়ি গেলে অবশ্য সেজগিন্নি আদর যত্ন করেন খুব, আর দেওরের প্রশংসাও করেন পঞ্চমুখে। ক্ষোভের মাথায় নোট গুনতে ভুল হয়ে গেল বিমলা দেবীর। আবার গোড়া থেকে গুনতে শুরু করলেন তিনি। শুধু এইটুকুই নয়, আরও আছে। গেল বছর আদরের ছোট বোন বাড়ি এসে কান্নাকাটি করে অস্থির। তার ছেলের পিঠের না কোথাকার হাড়ে টিবি। মাদ্রাজের কোথাকার এক স্যানিটোরিয়ামে পাঠাতে হবে ছেলেকে, সেখানেই চিকিৎসা হবে, অপারেশন হবে, অন্যথায় ছেলে নাকি বাঁচবে না। মাসে 100-150 টাকা করে খরচ, 500-600। এছাড়া অপারেশন বাবদেও মোটা টাকা লাগবে। বোন কান্নাকাটি করেনি, শুধু শোকের জ্বালায় অনুযোগও করেছে। বলেছে, এমন বিয়ে দিয়েছ দাদা যে ছেলে মরতে চলেছে, একটু চিকিৎসা করারও শক্তি নেই। ঠাকুরজির শোকে সেদিন অবশ্য বিমলা দেবীরও চোখ দিয়ে জল গড়িয়েছিল। স্বামী যথাসাধ্য সাহায্য করুক, এটা তিনিও চেয়েছিলেন। কিন্তু তা বলে গোটা চিকিৎসা পর্ব একাই লোকটা টেনে গেল কি করে? বিমলা দেবীর কাছে সেটা আজও একটা বিস্ময়। শুধলেও ভালো মানুষের মুখে একটু হাসি ছাড়া আর জবাব নেই কিছু। 6 মাস হয়ে গেল সেই ভাগ্নে দিব্যি গোলগাল হয়ে ফিরেছে। এসে সেই যে একবার দেখা করে গেছে, তারপর এই 6 মাসে মামা মামির একটা খবর পর্যন্ত করেনি। ফলে বাৎসল্যের বদলে বিমলা দেবীর ভিতরে ভিতরে টাকার ক্ষেতটাই বড় হয়ে উঠেছে। মনে মনে এক সময় এও ভাবেন তিনি, এইসব ভালো মানুষই করার জন্য নিশ্চয়ই ব্যাঙ্কে ট্যাঙ্কে বেশ কিছু টাকা মজুত আছে, নইলে দরকার পড়লেই এত আসে কোত্থেকে। এই রে, গুনতে আবারও ভুল হয়ে গেল। ফের গোড়া থেকে শুরু। ভাবতে গেলে শেষ আছে নাকি? এইসব বড় ব্যাপার বাদ দিলেও ছোটোখাটো ভালো মানুষের উৎপাত তো নিত্য লেগে আছে। প্রাণ ওষ্ঠাগত তাতেই, বিমলা দেবীরও আর যে ভালো মানুষই করে তারও। কিন্তু বলারও জো নেই কিছু। এমন সাহিত্যিক অনুরাগী জনেরা আসবে না তার কাছে। তাদের অনুরাগের ঠেলায় মাসের মধ্যে কদিন যে লেখা বন্ধ ঠিক নেই। সময় নেই, অসময়ে নেই। তাদের আদর আপ্যায়ন করো, চা জল খাবার খাওয়াও, কেই বা এসব সামলায়, আর সেই বেলায় খরচাই বা আসে কোত্থেকে? ফোঁস করে একটা তপ্ত নিঃশ্বাস ছাড়লেন বিমলা দেবী। কত গুনেছেন জানি? 320, 330। তাছাড়া চাকরি করে না বলে পারিবারিক আর সামাজিক সব দায় দায়িত্ব যেন তারই।
যেন তার লেখার সময়টা চাকরির বাঁধার সময়ের তুলনায় কিছুই নয়। কার অসুখ হলো, তোমার তো অফিসের তাড়া নেই, অতএব সব ভার তুমি নাও। কে আসছে কোত্থেকে, ছোট স্টেশনে, বাড়িতে সান্ধ্য নেমন্তন্নের ঘটা, যে যার অফিসে বেরিয়ে গেল, তোমার আবার তাড়া কিসের, তুমি সামলাও সব। যন্ত্রণা যন্ত্রণা যন্ত্রণার এক শেষ। মুখ বুঝে এতটা সামলায় বলেই ঘরে বাইরে সুখ্যাতির অন্ত নেই। অমুকের মতো লোক হয় না, অমুকের মতো মানুষ হয় না। বিমলা দেবীর মনে মনে একটা ধারণা ক্রমশ বদ্ধমূল হচ্ছে এখন। সকলের প্রশংসা পাওয়া আর সকলের কাছে ভালো মানুষই হওয়ার প্রতি ভদ্রলোকের বিশেষ একটা মোহ আছে, সেই জন্যই এত করে। এই দুর্বলতা আছে বলেই সকলের সব কর্মে বৃহস্পতি হয়ে বসে আছে। নিজের সংসারের ভবিষ্যৎ ভাবতে ভাবতে চোখে অন্ধকার দেখেন বিমলা দেবী। 580, 590, 600 তবিল পড়ল, কত হলো? চমকে ফিরে তাকালেন বিমলা দেবী। পর্দা সরিয়ে কখন ঘরে ঢুকেছেন টের পাননি। মনের এই অবস্থায় টাকা গুনতে দেখে ফেলাটা মোটেই মনোপুত হলো না, যেন এও ভদ্রলোকের আর একটা অপরাধ। মুখ ঘুরিয়ে নিয়ে পাউডারের কৌটোয় টাকা পুড়ে ঝাঁঝালো উত্তর দিলেন, অনেক হলো, লাখ লাখ টাকা হলো। পরিষ্কার শাড়ি আর বার করা হলো না। নিচের আড্ডায় এর মধ্যেই শেষ হবে তিনি ভাবেননি। সশব্দে ডালা ফেলে ট্রাঙ্ক বন্ধ করে খাটের নিচে ঠেলে দিলেন। তারপর ঘুরে বসলেন। আমার কপালে আবার হবে কিছু? হতাম বাইরের লোক তাহলে হতো। মেয়েটারও যেমন বরাত। আবার জিজ্ঞেস করতে এসেছেন কত হলো? আমি মরলে হবে, তার আগে হবে না। বিমলা দেবীর অল্প স্বল্প রাগ দেখতে সুশোভনবাবুর ভালোই লাগে। আদুর গায়ে পাতলা শাড়ি জড়ানো রাগতপ্ত মুখখানি বেশ লাগছে। মেজাজ আরেকটু চড়িয়ে দিতে পারলে, স্বভাব সুলভ হাত নেড়ে যদি ঝংকার দিয়ে ওঠেন একটু আধটু, দৃশ্যটা আরও একটু লোভনীয় হয়ে উঠতে পারে। নিরীহ গোছের একটুখানি খুনসুটি করার লোভ ছাড়তে পারলেন না সুশোভনবাবু। শয্যার একধারে বসে হালকা করে বললেন, কেন, 600 টাকা তো হয়েছে শুনেছি। সে তো 2 মাস আগে হয়েছে। তবে? কি তবে? টাকা দিচ্ছি না কে বলল? গেল 2 মাসে কিছু দিয়েছ? না দিলেই বা। সুশোভনবাবু নিরীহ অভিব্যক্তিটুকু বজায় রাখতে চেষ্টা করলেন। আগে তো অনেক দিয়েছি, বেশি দিয়েছি। মাসে তুমি 10-20 টাকা চেয়েছিলে, 10 টাকা করে হলে তোমার 600 জমতে লাগে গিয়ে বছরে 12-10-কে 120, পুরো 5 বছর। আর 20 টাকা করে হলে পুরো 2.5 বছর। টাকা না দিলে 1 বছরের আগেই তোমার 600 টাকা হলো কি করে? সুশোভনবাবু যেটুকু আশা করেছিলেন, ফল তার থেকেও একটু ঘোরালো হয়ে দাঁড়ালো। বিমলা দেবী ভূমি আসন ছেড়ে সরাসরি দাঁড়ালেন একেবারে। আমার বেলায় যে একেবারে নিত্যের হিসেব, হ্যাঁ বলি, এই হিসেব অন্যের বেলায় থাকে কোথায়? এই প্যাঁচ কষছো তুমি মনে মনে। সেই জন্যই অমুক খরচ তমুক খরচ। আরে কি মুশকিল, আমি তো ঠাট্টা করছিলাম। অত চটবার কি হলো? বসো বসো। রাগ সামলাবার জন্য বিমলা দেবী খাটের ওপরেই বসে পড়ে বড় করে গোটাকতক দম নিলেন। তারপর হঠাৎ ঘুরে বসে জিজ্ঞাসা করলেন, নিচে কে এসেছিল? মাসিক পত্রের আপিস থেকে। লেখার জন্য? তাছাড়া আর কি। পয়সার লেখা না বিনে পয়সার লেখা? মনে মনে একটু শঙ্কিত হলেন সুশোভনবাবু। ঘাঁটাতে আর সাহস করলেন না। আপোষের চেষ্টায় হাসি মুখে বুক পকেট থেকে 4খানা 10 টাকার নোট বার করে দেখালেন। বিমলা দেবী গম্ভীর মুখে হাত বাড়ালেন। সুশোভনবাবু যথার্থ প্রমাদ গুনলেন এবারে। নোট কখানা তার হাতে দিয়ে আমতা আমতা করে বললেন, এ কি, ওই বিয়ে কৌটোয় রাখবে নাকি? জবাব না দিয়ে বিমলা দেবী এক ঝলক উষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন শুধু। তার সাদা অর্থ, সে খোঁজে তোমার দরকার কি? এই টাকাটা থাক, সামনের 2 মাসের মধ্যেই তোমার 700 টাকা আমি পুড়িয়ে দেব। আসছে মাসের গোড়াতেই লাইফ ইন্স্যুরেন্সের তারিখ পড়ে গেছে। লাইফ ইন্স্যুরেন্সের টাকা না তুমি আলাদা করে সরিয়ে রেখেছিলে? মেজা যেমন লঙ্কা বাটা হয়ে আছে জানলে সুশোভনবাবু আদৌ লাগতে বসতেন না। অপ্রতিভ ভাব দমন করে বিস্ময় প্রকাশের চেষ্টা দেখলেন তিনিও। বাহ, ওই যে সাহিত্যিক ভদ্রলোক
অসময়ে মারা গেলেন না, তার ফান্ডে টাকাটা দিতে হলো। দৃষ্টিবাণে ভদ্রলোককে নীরবে খানিক বিদ্ধ করে হাতের নোট কখানা প্রায় গায়ের ওপরই ছুঁড়ে দিলেন বিমলা দেবী। এক ঝটকায় উঠে দাঁড়াবার আগেই সুশোভনবাবু তাড়াতাড়ি হাত ধরে বসিয়ে দিলেন তাকে। আহা, বলছি তো, আচ্ছা 2 মাসে নয়, সামনের মাসেই চেষ্টা করব তোমার ওই টাকাটা পুষিয়ে দিতে। এই কাজটাও ভালো করলেন না সুশোভনবাবু, কারণ অতঃপর দীর্ঘ এক টানা খেদোক্তি শুনে যেতে হলো তাকে। তুমি অবুঝ, তুমি বেহিসাবি, তোমার মতন লোককে নিয়ে ঘর করার থেকে গারদের পাগল নিয়ে ঘর করা সহজ, তোমার মতন লোকের সংসারী হওয়া কেন, তুমি নিজের ভালো মন্দ বোঝো না, সংসারের ভালো মন্দ বোঝো না, ভবিষ্যৎ ভাবো না, লোকে এসে প্রশংসা করলে আর 2টো মিষ্টি কথা বললেই তুমি গলে জল হয়ে যাও। খাওয়ার ডাক পড়তেই হাঁপ ছেড়ে বাঁচলেন সুশোভনবাবু, তাড়াতাড়ি খেতে চলে গেলেন। কিন্তু এই যে শুধু সাময়িক বিরতি জানতেন না। তিনি ঘরে ফিরে আসার খানিকক্ষণের মধ্যেই শ্রীমতীও আহার সমাধা করে ফিরে এসে অসমাপ্ত খেদ সমাপ্ত করতে বসলেন। নিরুপায় হয়ে শয্যায় আশ্রয় নিলেন সুশোভনবাবু। কথার মাঝে বিমলা দেবীও একসময় খাটের অন্য ধারে গা এলিয়ে সব ক্ষোভ নিঃশেষে উজাড় করে দিতে লাগলেন। একটা মাত্র মেয়ে, লোকের কত স্বাদ আহ্লাদ থাকে, কত কি করে, কিন্তু আমার কপাল দেখো, কিছুই হলো না। ভগবান রক্ষা করেছেন আর দেননি, দিলে অদৃষ্টে আরও কত যে কি ছিল কে জানে। যতদিন টানাটানি ছিল, রোজগার ভালো ছিল না, ততদিন মুখ বুজে শুয়েছি, একটা কথা বলিনি। কিন্তু এখন ভগবান মুখ তুলে চেয়েছেন, এখনও এরকম হবে কেন? যেখানে যা ঢেলেছ, থাকলে আজ তো রাজার হালে থাকার কথা আমাদের। তুমি বোকা বলে এই অবস্থা, লোকে বোকাই ভাবে তোমাকে, নিয়ে বিনিয়ে একটু প্রশংসা করে আর 2টো দুঃখের কথা বলে কাজ হাসিল করে নিয়ে যায়। থামার কোনো লক্ষণ দেখলেন না সুশোভনবাবু, অগত্যা ঘুমিয়েই পড়লেন। নড়াচড়ার আভাস না পেয়ে বিমলা দেবীর খেয়াল হলো এক সময়, একটু কাছে সরে এসে পরখ করে দেখলেন। তারপর উঠে ঘরের আলো নিভিয়ে দিয়ে তিনিও শয্যা নিলেন। খানিক বাদে তারও নিঃশ্বাস ভারী হয়ে এলো। সন্তর্পণে উঠে বসলেন সুশোভনবাবু। ওদিকে 2 চোখ এক হলে আর চট করে জাগার সম্ভাবনা কম। তবু আস্তে আস্তে বিছানা ছেড়ে মাটিতে নেমে টেবিল ল্যাম্পে সুইচ টিপলেন। চারধারে শেড দেওয়া ল্যাম্প, টেবিল ছাড়া আর কোনো দিকে আলো ছড়ায় না। লিখতে হবে। সন্ধ্যায় বসতে পারলে রাতে জাগতে হতো না। রাত জেগে লেখায় অনভ্যস্ত নন, কিন্তু আজ কেমন যেন মন বসছে না। খানিকক্ষণ চেষ্টা করেও বিশেষ কিছু হলো না। স্ত্রীর সব কথাগুলো মনে নেই, সব শোনেনও নি, তবু এক ধরনের বিষণ্ণতা ভিতরটা জুড়ে বসেছে। আস্তে আস্তে সুশোভনবাবু চেয়ার ছেড়ে উঠলেন। ঘুমন্ত স্ত্রীকে খানিক দেখলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। কে বলবে, সন্ধ্যা থেকে খানিক আগে পর্যন্ত এই মুখেরই একটানা বাণীবর্ষণে নাজেহাল হয়েছেন তিনি। মুখখানা বড় শান্ত আর বড় সুন্দর মনে হলো সুশোভনবাবুর। ফ্যানের হাওয়ায় সামনের 2-4টে চুল মুখের ওপর পড়ে আছে, আলতো করে সরিয়ে দিলেন। সামনে ছোট ঘরে মেয়ে ঘুমুচ্ছে। পায়ে পায়ে সেই ঘরে এসে দাঁড়ালেন, আলোটা জ্বাললেন। তার ঘরে এসে এই মেয়ে অসুখী হবে ভাবতেও ভিতরটা টনটনিয়ে উঠল। স্ত্রীর দুর্ভাবনাটা ভিতর থেকে একেবারে বাতিল করে দিতে চাইলেন তিনি। অসুখী হলেই হলো, ওই মেয়ের জন্য কি না করতে পারেন তিনি, কি না করবেন। একটু নিশ্চিন্ত হয়ে আলো নিভিয়ে ফিরে এলেন। কিন্তু লেখা আজ আর হবে না। টেবিল ল্যাম্পটা নিভিয়ে সামনের অন্ধকার বারান্দায় এসে রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়ালেন। নিঝুম রাস্তা, দূরে দূরে 2-1টা কুকুর কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। গাছগুলো বিষম মৌনী, বাড়িগুলোর যেন সমাধির সাধনা। তারা ভরা আকাশটার রহস্য বাড়ছে। সুশোভনবাবু দেখছেন আর ভাবছেন, লোকে তাকে তোষামোদ করে, প্রশংসা করে ভালো বলে, কিন্তু এ তো তিনি চান না। শুনলে বরং অস্বস্তি হয়। প্রয়োজনের তাগিদে মানুষের এই তোষণ রীতি দেখে দুঃখ হয়, তবু যথাসাধ্য করেন। তার কারণ, কাউকে নিরাশ করতে মন সরে না। এমনকি বিরক্ত হলেও কারোর প্রতি রূঢ় হতে পারেন না, কারোর মনে এতটুকু আঘাত দিতে পারেন না। ভাবেন, এই মমতাবোধ কি দুর্বলতা?
মোটামুটি কয়েকটা দিন ভালোই কাটল। এরপর বিমলা দেবী তার কাণ্ডকারখানা দেখে মনে মনে হাসলেন। বাড়ির কোনো ব্যাপারে সুশোভনবাবুর ডাক পড়লে তিনি সাফ বলে দেন তার দ্বারা হবে না, সময় নেই। কিন্তু চুপি চুপি কাজের ব্যবস্থাটুকু ও যে সম্পন্ন করে দেন বিমলা দেবী জানতে বাকি থাকে না। কেউ দেখা করতে এলে 2-10 মিনিট কথা বলেই ফিরে আসেন। স্ত্রীকে শুনিয়ে নিজের মনেই বলেন, দিলাম হাঁকিয়ে যত ঝামেলা। বিমলা দেবী নিঃসন্দেহ কদিন ধরে বাড়ি ফিরতে রাত হচ্ছে, তার কারণ ওইসব ঝামেলা বাইরেই তিনি সেরে আসছেন। এমনকি ঢালা আশীর্বাদে পঞ্চমুখ ভিখারিকে পর্যন্ত উষ্ণ ঝাঁঝে বিদায় করতে দেখা গেছে তাকে। কিন্তু ভিখারির আশীর্বাদ যে প্রাপ্তির তুষ্টিতে, সেটা গোপন করার চেষ্টা করলেও গোপন থাকে না। বিমলা দেবী দেখেন সব, মুখে কিছুই বলেন না, আর মনে মনে হেসে বাঁচেন না। সেদিন সন্ধ্যের পর বাড়িতে যে মহিলাটির আগমন, তাকে দেখেই বিমলা দেবী খুশিতে আটখানা। খুড়তো বোন রমাদি এসেছেন। ছেলেবেলার এবং প্রাক বিবাহ জীবনের 51বর্তী পরিবারে 3-4 বছরের বড় এই রমাদি ছিলেন এক দঙ্গল খুড়তো জ্যাঠতুতো বোনের গুরুদেবী। কে একটু বেশি খুশি করতে পারবে রমাদিকে, তাই নিয়েই বোনেদের মধ্যে কাড়াকাড়ি পড়ে যেত। বিমলা দেবীর এখনও মনে আছে, এই রমাদির হুকুমেই জেনে শুনে তাকে একবার পিঁপড়ের গর্তে পা দিয়ে দাঁড়াতে হয়েছিল। রমাদি বিরূপ হলে চোখে অন্ধকার দেখতেন তারা। রমাদির বিয়ের পর তাদের সেই কান্না দেখে জামাই বেচারি হকচকিয়ে গিয়েছিলেন। থাক বিগত দিনের কথা। ভদ্রমহিলার এখনও টান আছে এই বোনের প্রতি। কলকাতার আর এক প্রান্তে থাকলেও মাসে 2 মাসে 1-8বার আসেন, আর ছেলেবেলার সেই একাগ্র আকর্ষণটা সম্ভবত কাটিয়ে উঠতে পারেননি বিমলা দেবীও। তিনি এলে প্রায় ছেলে মানুষের মতোই খুশিতে উপচে ওঠেন। এখনও খাতির করেন, আদর যত্ন করেন। রমাদের প্রতি স্ত্রীর অনুরাগ নিয়ে সুশোভনবাবুও অনেক সময় ঠাট্টা তামাশা করেছেন। কিন্তু তার আজকের পদার্পণের হেতু এবং ফলটা জানা থাকলে হয়তো তেমন খুশি হতেন না বিমলা দেবী। ওমা, রমাদি যে, এসো এসো, কি ভাগ্যি। রমাদি টিপ্পনি কাটলেন, হ্যাঁ রে ভাগ্যি ওলি, আমি তো তবু মাঝে সাঝে আসি। মস্ত লেখক গিন্নি হয়ে তোর তো একবারও মনে পড়ে না। আনন্দে মুখ রাঙিয়ে বিমলা দেবী বললেন, হ্যাঁ, তুমি আর আমি, তুমি দয়া করে আসো তাই। চলো ওপরে চলো, সন্ধে পার করে এলে কতটুকুই বা বসবে। না রে, আজ বসতে আসিনি, একটু বিপদে পড়েই এলাম তোর কাছে। বিপদের কথা শুনেই চিন্তিত মুখে ফিরে তাকালেন বিমলা দেবী। সব বলছি তোকে, বসি আগে। ছোট ঘরে মেয়ে পড়ছে, নিজের ঘরে লেখার তাগিদে কখন হন্তদন্ত হয়ে হাজির হবে মানুষটা ঠিক নেই, তখন লেখা পণ্ড। কাজেই সামনের ঘরের মেঝেতে মাদুর পাতলেন বিমলা দেবী। রমাদি জিজ্ঞেস করলেন, সুশোভন বাড়ি নেই? না, বসো। কখন ফিরবে? কে জানে, এক্ষুনি ফিরতে পারে, আবার রাত 11টাও হতে পারে। তার কি কিছু ঠিক আছে? বসতে আসেননি, তবু সবিস্তারে বিপদের সমাচার শেষ করে উঠতে প্রায় ঘণ্টাখানেক লাগলো রমাদির। সারমর্ম, তার 3য় মেয়ের বিয়ে। কম করে 6,000 টাকা খরচ, কুড়িয়ে বাড়িয়ে 5,000 টাকা সংগ্রহ হয়েছে। কর্তার আপিসে আর 1 পয়সাও ধার পাবার সম্ভাবনা নেই। 2 মাস আগে 2য় মেয়ের বিয়েতে সেখান থেকেই টাকা নিতে হয়েছিল। এখন 1,000 টাকা কোথা থেকে সংগ্রহ হয়, সেই ভাবনাই পড়েছেন রমাদি। অবশ্য 6 মাস পরে কর্তার একটা ইন্স্যুরেন্সের মেয়াদ পুরোচ্ছে, তখন এই টাকা অনায়াসেই শোধ করা যাবে। শোনামাত্রই বিমলা দেবীর মুখ শুকালো। 1,000 টাকা? যতটা পারিস দেখ না, আমি আর কার কাছে যাব বল? সেই ছেলেবেলায় কিছু দরকার হলে রমাদি বলতেন, যেখান থেকে পারিস নিয়ে আয়, নয়তো এই শেষ। এখন সেরকম করে না বললেও মনে মনে যেন ঠিক সেই রকমই একটা তাগিদ উপলব্ধি করতে লাগলেন বিমলা দেবী। ধাক্কাটা সামলে নিতে নিতে মনে হতে লাগলো, বিপদ তো সত্যি কম নয়। আর সেই বিপদে রমাদি ছুটে এসেছেন তারই কাছে। কতজনের কত বিপদে ঘাড় পেতেছে ঘরের মানুষটা। এই বিপদে একেবারে কিছু করতে পারবে নাই বা কেন? ইচ্ছে করলে যে পারে, সে বিশ্বাস বিমলা দেবীর আছে।
শুকনো গলায় জিজ্ঞেস করলেন, কবে দরকার? দিন 15-র মধ্যে পেলেই হয়। বিমলা দেবী একটু ভেবে বললেন, ওর হাতে কি আছে না আছে আমি তো কিছুই জানি নে রমাদি, তুমি নিজেই একবার ওকে বলে দেখো। বিমলা দেবীর মনে হলো রমাদি ঠিকমতো বলতে পারলে কিছু একটা ব্যবস্থা হবেই, তাই সলজ্জ হেসে আবার বললেন, আগে একটু প্রশংসা করে নিও রমাদি, একটু ভালো মানুষ বলো, তাও তুমি তো জানোই সবই। জানেন ঠিকই, বিমলা দেবীর খেদ রমাদি অনেক দিনই শুনেছেন। একটা সমস্যার সমাধান হয়েই গেল। এমনি খুশি মুখে ভাবি জামাইয়ের প্রসঙ্গে খোঁজ খবর নিতে লাগলেন বিমলা দেবী। এদিকে রাত হচ্ছে দেখে রমাদিও উসখুস করছেন। বিমলা দেবীর মেয়ের ঘরে ঢুকতে রমাদি জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, তোর বাবা কখন ফিরবে? মেয়ে জবাব দিল, বাবা খানিক আগেই তো ফিরেছেন, এতক্ষণে লিখতে বসে গেছেন। দুজনেই অবাক। উমা, কখন এলো? কাল বিলম্ব না করে উঠে পাশের ঘরে এলেন তারা। সত্যি গভীর মনোযোগে লিখছেন সুশোভনবাবু। রমাদি বললেন, এসেই লিখতে বসে গেছ, টেরও পায়নি। সুশোভনবাবু মুখ তুললেন, একটু হাসলেন। বসুন, কি খবর? আর ভাই, আমাদের আবার খবর তো চারদিকে শুধু তোমারই। চারদিকের কথায় কান দেবেন না। রমাদি একটু হাসলেন, বিমলা দেবীও হাসলেন। রমাদি বললেন, তোমার সঙ্গে কথায় কে পারবে বলো? তোমার কাছেই এসেছিলাম ভাই, একটু মুশকিলে পড়ে গেছি। তুমি তো সর্বত্র মুশকিল আসান, আমাকেও যদি একটু সাহায্য করো। সুশোভনবাবু জিজ্ঞাসু নেত্রে তাকালেন। এবারে সংক্ষেপেই বক্তব্য পেশ করলেন রমাদি, করে বললেন, এখন তোমার ওপরই ভরসা আমার, ওই টাকাটা আমাকে না দিলে হবে না। সুশোভনবাবু ভাবলেন, তারপর বললেন, অত টাকা কি হবে? যেন হবে কি না দেখার জন্য চেয়ার ছেড়ে উঠলেন তিনি। বিছানার নিচে থেকে চাবির গোছা দিয়ে খাটের তলা থেকে ট্রাঙ্কটা টেনে বার করলেন। ট্রাঙ্ক খুললেন, পাউডারের কৌটো থেকে নোটের তাড়া হাতে তুলে নিলেন। এই যে ধরুন, এখানে 600 টাকা আছে, আপাতত এটাই নিয়ে যান, তারপর দেখি। টাকা রমাদির হাতে দিয়ে সুশোভনবাবু লেখার টেবিলে গিয়ে বসলেন। আনন্দে খানিক নির্বাক রমাদি, নইলে বিমলা দেবীর দিকে একবার তাকালে বোধ হয় ঘাবড়েই যেতেন তিনি। নিষ্প্রাণ একখানি পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে আছেন বিমলা দেবী। হঠাৎ যেন ভাষা খুঁজে পেলেন রমাদি। বেঁচে থাকো ভাই, অদৈন্য হোক, এমন আত্মীয় পাওয়াও ভাগ্যের কথা। আমি আগেই জানতুম তোমার কাছে এসে পড়তে পারলে আমার ভাবনা শেষ। সুশোভনবাবু লেখার চেষ্টা করছেন দেখে আর কথা বাড়ালেন না। আচ্ছা ভাই, তুমি লেখো, আর বিরক্ত করব না, আমারও রাত হয়ে গেল। আয় রে বিমলা, আয়। বিমলা দেবী চিত্রার্পিতের মতন অনুসরণ করলেন তাকে। নিচে থেকে বিদায় মুহূর্তেও রমাদি বলে গেলেন, সত্যি ভাই, যাই বলিস এমন মানুষ আর হয় না, তোর বরাত ভালো। ভালো বরাত নিয়ে জীবনের মতোই একটা বোঝা বরাক করে নিতে ওপরে উঠে এলেন বিমলা দেবী। লেখা ফেলে সুশোভনবাবু চেয়ারের কাঁধে ঘাড় এলিয়ে পড়ে আছেন। সাড়া পেয়ে আস্তে আস্তে উঠে বসে ফিরে তাকালেন তার দিকে। দুই চোখে সাদা আগুন ছড়িয়ে তুমুল বর্ষণের মুখে হঠাৎ যেন বিষম একটা ধাক্কা খেয়ে থমকে গেলেন বিমলা দেবী। চোখে চোখ পড়তেই কেমন করে যেন বুঝে নিলেন, স্বামীকে তুষ্ট করার বিষয়ে পাশের ঘরে রমাদিকে তিনি যে পরামর্শ দিয়েছেন সেটা শুধু রমাদি একাই শোনেননি। সুশোভনবাবু চেয়েই আছেন তার দিকে, ব্যথা ভরা ছলছল দুই চোখের গভীরে অব্যক্ত অনুযোগ। খাটের বাজু ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন বিমলা দেবী।